মিশুর মুখটা দুহাতে ধরে মেঘালয় বলল, তুমি যতই বড় সাজার চেষ্টা করো তোমাকে ততই বাচ্চা বাচ্চা লাগে। ভ্রু কুঁচকে মিশু জবাব দিল, শাড়ি পরলেও আমাকে পিচ্ছি লাগে? শুধু কি পিচ্ছি? আমি ভাবছি বিয়ের দিন না জানি বাল্যবিবাহ ভেবে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। বলেই হেসে উঠল শব্দ করে। মিশু মেঘালয়ের বাহু চেপে ধরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে। কতদিন পর দেখছে ওকে, মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। মেঘালয় শেভ করে না কয়েকদিন ধরে, কিন্তু চাপ দাড়িগুলো ওর আউটলুকের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মিশু খেয়াল করে দেখল মেঘালয়কে কোট টাই পরে ফর্মাল ড্রেসে একেবারে ক্যাপ্টেনের মতো লাগছে। ও এগিয়ে এসে মেঘালয়ের গলা ধরার চেষ্টা করল, কিন্তু মেঘর চেয়ে এতটাই লম্বা যে গলা ধরতে পারছে না। মেঘালয় হাসতে হাসতে একটা ছোট্ট টুল নিয়ে এসে সামনে রেখে বলল, ওঠো, উঠে দাঁড়াও আর আমার গলা ধরো। হেসে ফেলল মিশু। টুলের উপর উঠতে যাবে তার আগেই মেঘালয় ওকে কোলে তুলে নিয়ে বিছানার উপর এসে বসল। পুতুলের মতো মেয়েটা যেন পাখির মতো হালকা ওর কাছে। বিছানায় বসে মিশুকে কোলে বসিয়ে বলল, এবার আমার গলা ধরবা নাকি ধরবা ধরো। বলেই দুষ্টুমি হাসি হাসল। মিশু মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে বলল, পরের জন্মে 5 ফুট 6 ইঞ্চি হয়ে জন্ম নিব দেখো। হা হা হা। 5 ফুট 6 ইঞ্চি সাইজের মেয়ে দেশে অনেক আছে। অন্তিকা, দুপুর এরা সবাই মোটামুটি লম্বা, কিন্তু ওরা তো মিশু না। মিশু চোখের পলক না ফেলে মেঘালয়কে দেখছে। ছেলেটা এমন কেন? কখনো কথা দিয়ে হারানো যায় না ওকে। বলল, আপনি শুকিয়ে গেছেন। হ্যাঁ। কারণ কি জানো? আম্মু প্রতিদিন আমাকে রোদে শুকাতে দেয়। হা হা হা। আমাকেও দিত। ছোটবেলা শীতকালে গোসলের পর রোদে গা শুকাতাম। তুমি কিন্তু দারুণ সুন্দরী হয়ে গেছো মিশমিশ। মিশু হেসে বলল, মোটেও না। আপনার দৃষ্টি সুন্দর বলে আমাকে সুন্দর দেখছেন। আমার দৃষ্টিতে তাহলে গুও সুন্দর। হা হা হা। মিশু ক্ষেপে বলল, সারাক্ষণ আপনার শুধু ফাজলামো। খিদা পায়নি? আসুন খেতে দেই। কোলে বসেই খাওয়াও। কাচ্চি রান্না করেছে। নিয়ে আসি? ওহ, কাচ্চি খেতে বলেছ? আমি ভাবলাম অন্য কিছু। বলেই আবারও শয়তানি হাসি শুরু করে দিল মেঘালয়। মিশু ক্ষেপে শুকনো লঙ্কার মতো লাল হয়ে মায়ের শুরু করল মেঘালয়কে। মেঘোর হাত দুটো এক হাতে ধরে অন্য হাতে কাছে টেনে নিয়ে বলল, বাচ্চাটা রাগও করে? হ্যাঁ করে। আমাকে ছাড়ুন, খাবার নিয়ে আসি। এত রাত অবধি না খেয়ে আছেন। ওরে আমার দায়িত্ববান বউরে। আমি খেয়ে এসেছি বাইরে থেকে। অনেকদিন পর সায়ান, আরাফের সাথে আড্ডায় গেলাম। ওনাদেরকে আসতে বলুন না। কতদিন কথা হয়নি। মেঘালয় মিশুকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর গা থেকে টাই ও কোট খুলে ফেলল। শার্টের বোতাম খুলতে খুলতে বলল, অনেক টায়ার্ড লাগছে। আমি শাওয়ার নিয়ে আসি? আচ্ছা। তাড়াতাড়ি করবেন কিন্তু। না। এতদিন পর বউ এসেছে, সেই খুশিতে সারারাত ধরে গায়ে পানি ঢালব। হা হা হা। মিশু ক্ষেপে বলল, আপনি এত দুষ্টু কেন বলুন তো? কত রকম ইয়ার্কি করেন শুধু। আমি টাওয়েল আর প্যান্ট নিয়ে আসছি, আপনি গোসলে যান। যাচ্ছি তো বাবা। আমি আপনার বাবা নই। ওকে, যাচ্ছি তো বউটা। ধেত, শুধু ফাজলামি। মিশু উঠে যাচ্ছিল বিছানা ছেড়ে। মেঘালয় এক হাত চেপে ধরে বুকের উপর টেনে নিল ওকে।
মেঘের বুকে ভর দিয়ে বিছানায় শুয়ে পড়ল মিশু। ইতিমধ্যেই শার্ট খুলে ফেলেছে মেঘ। মিশু বুকের পশমে আঙুল বোলাতে বোলাতে বলল, এখানে একটা ঘর বানাবো আমি। পুরুষ মানুষের শরীরের আসল সৌন্দর্য হচ্ছে এই রোমশ বুক। বলেই নিচু হয়ে মেঘালয়ের বুকে নাক ডুবিয়ে দিল। মেঘালয় মিশুকে তুলে সোজা হয়ে বসতে বসতে বলল, গায়ে ঘামের গন্ধ। শাওয়ার নিয়ে আসি। এই গন্ধটাই তো মাদকতাময়। সেরেছে রে। যতটা বাচ্চা ভাবি ততটা নয়, 30% শেয়ানাও আছে। মিশু আবারও মেঘালয়ের বুকে কিল বসাতে বসাতে বলল, যান তো গোসলে যান। আমাকে জ্বালিয়ে মারে এই লোকটা। তুমি নাকি আসবা না আর? আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? গিভ মি এ চিমটি প্লিজ। সত্যিই এসেছি। মা গিয়ে নিয়ে এসেছেন আমাকে। মা গিয়েছিল। সিরিয়াসলি? কিছুই জানি না। মা অনেক আদর করে নিয়ে এসেছে আমাকে। বাহ, তাই নাকি? কি কি খাইয়েছে শুনি? মিশু উৎফুল্ল হয়ে বলল, সকালে পায়েস রান্না করে রেখে গিয়েছিল। পাটিসাপটা পিঠা, নারিকেলের নাড়ু, আমার জন্য আচার বানিয়েছে, কাচ্চি রেঁধেছে। আসার পর থেকেই শুধু খাচ্ছি আর খাচ্ছি। আইসক্রিম, ছানার সন্দেশ, পুষ্টির মিষ্টি। একটা লুকান্ত জিনিসও খাইয়েছে। মেঘালয় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, লুকান্ত জিনিস? লজ্জায় ফ্যাকাশে হয়ে গেল মিশু। মাথাটা নিচু করে বলল, বুঝেন না? কক্সবাজারে একদিন আপনিও খাইয়েছিলেন আমাকে। গলা খাকারি দিল মেঘালয়। দুষ্টু হাসি হেসে বলল, শাশুড়ি তো অনেক খেয়াল রাখে তোমার। এদিকে আচার বানিয়েছে, ওদিকে আবার লুকান্ত জিনিসও খাওয়ায়। ছোট বাচ্চাদের বিয়ে করলে এই এক জ্বালা। মিশু মুখটা বাঁকা করে বলল, কে বলেছিল আপনাকে বিয়ে করতে? তোমার বাপ বলেছিল। তোমার বাপ মা 14 গোষ্ঠী ধরে বেঁধে বিয়ে দিলেও ভুলে গেছো সে কথা? আহারে, আমি তো বলেছিলাম আমাকে ডিভোর্স দিয়ে দিন। বলিনি? মেঘালয় খপ করে মিশুর কোমরে চেপে ধরে নিজের বুকের উপর টেনে নিয়ে বলল, আরেকবার এই কথা বললে খুন করে ফেলব একেবারে। আমি ফান করি, তুমিও ফান করো। কিন্তু ভুলেও এইসব অলক্ষণে কথাবার্তা বলবা না। শক্ত করে মেঘালয়কে জড়িয়ে ধরল মিশু। তারপর কেঁদে ফেলল ঝোড়ো ঝোড়ো করে। মেঘালয় বলল, কাঁদছ কেন পাগলি? এই কয়েকদিন অনেক কষ্ট দিয়েছি তাই না? অনেক সরি। আমি তো চাই তোমার সাথে সম্মান নিয়ে চলাফেরা করতে। এমনিতেও তোমার যথেষ্ট সম্মান আমার কাছে আছে। আর বাহিরের লোকদের কাছে তোমাকে সম্মানিত করাটা আমার আর আমার পরিবারের দায়িত্ব। আমি তোমাদের ক্রেডিট নিতে চাইনি। আমাকে নিজের থেকে আলাদা করে দেখছ কেন? আমি তোমার একটা সত্তা। কান্নার বেগ বেড়ে গেল মিশুর। মেঘালয় বাধা দিল না। কিছুক্ষণ কেঁদে মেঘালয়ের বুক ভিজিয়ে দিয়ে মিশু বলল, আর কাঁদব না। আর একটু কাঁদো না। ভালোই তো লাগছিল। আমি কাঁদলে আপনার ভালো লাগে? প্রচুর। কি কি খারাপ একটা লোক। হেসে ফেলল মেঘালয়। তারপর বাথরুমের দিকে যেতে যেতে বলল, টাওয়েলটা নিয়ে এসো। মিশু টাওয়েল হাতে নিয়ে ছোটাছুটি করে বাথরুমের দরজায় গিয়ে দাঁড়াল। দরজা খোলাই আছে। মেঘালয় হাত বাড়িয়ে টাওয়েল নিতে গিয়ে মিশুর হাতটা ধরেই টেনে ওকে বাথরুমের ভেতরে নিল। তারপর দরজাটা লাগিয়ে দিল খট করে। মিশু চেঁচাতে চেঁচাতে বলল, শাওয়ার বন্ধ করুন, আমার শাড়ি ভিজে যাচ্ছে, আমার শাড়ি ভিজে। আরে এভা। মিশুর আর কোনো শব্দ শোনা গেল না। কিছুক্ষণ নীরবতা।
সারা শব্দ নেই কোনো। তারপর পরই একটা মিষ্টি লাজুক সুর ভেসে আসলো, আপনি একটা খুব খারাপ। 64। ভেজা চুল মুছতে মুছতে মিশু বলল, বিজনেস কেমন চলছে? দৌড়াচ্ছে। তোমাকে একদিন অফিসে নিয়ে যাব। তোমার ও কাজ বুঝিয়ে দিব। আমার কাজ? পড়াশোনা করবে কে? পড়াশোনা শেষ করে চাকরি বাকরি নিতে নিতে জীবনের অর্ধেকটা পার হয়ে যাবে। ততদিনে অনেকের বাবা মা ওপারে চলে যায়। আর চাকরি করে কি বা করবে? বিজনেসের চেয়ে বড় কোনো প্রফেশন আছে নাকি? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, আমি তো কিছুই বুঝি না ওসবের। বুঝিয়ে দিব, এরপর লোন দিয়ে দিব, তুমি একা ব্যবসা করবা। তোমার বিজনেস তোমার, আর আমারটা আমার। তুমি লস করলে তার দায় তোমার। কেউ কারো বিজনেসে ইন্টারফেয়ার করব না। যে কোনো কিছু আমরা আলোচনা করে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিতে পারি। মিশু মুগ্ধ হয়ে বলল, স্ত্রীকে কেউ এভাবে উৎসাহ দেয় কিনা আমার জানা নেই। আমিও চাই তোমার একটা পরিচয় থাকুক। আগে তুমি মিশু, তারপর মেঘালয়ের স্ত্রী। বুঝেছি। কচু বুঝেছ। চুলটাও ঠিকমতো আঁচড়াতে পারো না। মেঘালয় এসে টাওয়েল নিয়ে মিশুর চুল মুছে দিতে দিতে বলল, চুলগুলো বেশ বড় হয়েছে তো। জানেন, আমি একজন ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়েছিলাম। সারাদিন ছিলাম। উনি বলেছেন, আমার হাইট আর ফিগার অনুযায়ী এক রঙা ফ্রক টাইপের জামায় আমাকে বেশি মানাবে। পুতুলের মতো লাগবে। মেঘালয় মনোযোগ দিয়ে চুল মুছছে। বলল, ভালো বলেছে। এখন থেকে পুতুলের মতো জামা কিনে দিব। ব্রাইট কালারগুলো পরতে বলেছে। এক রঙা, কোনো ফুল থাকবে না। বুঝেছি। ঠিকই বলেছে। জানেন, আমি সারাদিন ওনার সাথে গল্প করেছি। আপুর কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। ওনার ডিজাইনার হওয়ার গল্প শুনেছি। আমারও ছোট থেকে এটা ওটা ডিজাইন করতে ভালো লাগত। ভাবছি ফ্যাশন ডিজাইনিং সাবজেক্ট নিয়ে পড়ব। তাই? খুবই ভালো হবে। প্রচুর পরিশ্রম হবে শুরুতে, পারবে তো? পারব না কেন? আপনি তো আছেনই। হ্যাঁ, চুল মোছার জন্য। বলতে বলতে চুলগুলো ভালোমতো মুছে দিল মেঘালয়। তারপর মিশুকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, ফাইনালি আমাদের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে? হচ্ছে। রাত অনেক হয়েছে, সারা রাত গল্প করেই কাটিয়ে দিই কি বলো? মিশু চমকে উঠে বলল, আমার অনেক গল্প আছে আপনাকে শোনানোর। অনেক গল্প, সব শোনাব। মেঘালয় মিশুকে নিয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসল। মিশু ওর সামনে বসে মেঘালয়ের চোখের দিকে তাকাল। মেঘালয় বলল, তোমার সব কথা শুনব। বলো কি কি কথা পেটে উকিঝুঁকি মারছে? মিশু সোজা হয়ে বসল গল্প বলার জন্য। 65। মিশু বলতে আরম্ভ করল, আচ্ছা, স্বামীরা কেন বোঝে না তাদের স্ত্রীরা কি চায়? মেঘালয় ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কাদের কথা বলছো বলো তো? আরে, আমার একটা কাজিন। ওদের প্রেমের বিয়ে। কিন্তু? মেঘালয় কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। মিশু আমতা আমতা করছে দেখে বলল, বলো। কি হলো আবার? আমার না খুব লজ্জা করছে। যদিও আপনার কাছে লজ্জা করাটা ঠিক না। আর আমি তো এসব কথাবার্তা আপনাকে ছাড়া আর কাউকে বলতেও পারবো না। তুমি নির্দ্বিধায় বলো। কোনো অসুবিধা নেই। সময় লাগলে সময় নাও, তবুও লজ্জা করো না। মিশু মাথা ঝাঁকালো। মেঘালয় বিছানায় হেলান দিয়ে বসে মিশুকে কোলের উপর টেনে নিল। ওর কোলে মাথা রেখে বিছানায় গায়েলিয়ে দিয়ে শুয়ে পড়ল মিশু।
মেঘালয় ভেজা চুলের গন্ধ শুকে বলল, পাগল করা ঘ্রাণ তোমার চুলে। আমার ঘুম এসে যায় এই গন্ধে। মন খারাপের রাতগুলোতে চুলের ঘ্রাণ শুকিয়ে ঘুম পাড়াবো আপনাকে। মন খারাপের রাতগুলো কখনো না আসুক। এবার সিলিংয়ের দিকে তাকিয়ে তোমার গল্পটা শুরু করো। মিশু আবারও শুরু করল, আপু প্রচণ্ড ভালোবাসত ভাইয়াকে। দীর্ঘদিন প্রেম করে বিয়ের আগে শুধুমাত্র হাগ, কি সেইগুলোই হয়েছে ওদের মধ্যে। একজন আরেকজনের অনেক কেয়ার করত, বোঝাপড়াও ভালো ছিল। দুজনে মিলে বাসায় জানালো তারা একে অপরকে পছন্দ করে। বাসা থেকে দেখাশোনা করে বিয়ে হলো। দুজনে কত খুশি ছিল বিয়ের সময়ে। বিয়ের আগে 15-20 দিন ধরে শুধু প্ল্যানই করে গেছে। শুধু কি বিয়ে, প্রেম করার সময়ে তো সবাই প্ল্যান করে ফেলে হানিমুন, বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে। ভাইয়া ওকে বলতো বিয়ের রাতে সারারাত ওর চুলে হাত বুলিয়ে দিবে, অনেক গল্প করবে দুজন মিলে। কিন্তু মেঘালয়ের কৌতূহল আরও বেড়ে গেল। মাথা নিচু করে তাকিয়ে আছে মিশুর দিকে। মিশু কি যেন ভাবছে। দুই ভ্রুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে ওর। দেখতে ভালোই লাগছে মেঘালয়ের। মিশু বলল, বাসর রাতে ঘরে ঢুকেই ভাইয়া বিছানার দিকে এগোতে থাকে। আপু উঠে এসে সালাম করবে ভেবেছিল, কিন্তু ওঠার পরপরই ভাইয়া আচমকা এসে ওকে ঝাপটে ধরে। আপুও গভীরভাবে জড়িয়ে ধরে ওকে। ভাইয়া আপুর চুলের গন্ধ নেয়, গালে চুমুও খায়। আর তারপর পরি পাগল হয়ে যায় একেবারে। আপুকে একটুও শাড়ি গয়না খোলার সুযোগ দেয় না। জোরে চাপ দিতে থাকে বুকে। আপুর গায়ে ভরি ভরি গয়না থাকায় ও প্রচুর ব্যথা পাচ্ছিল। আপু উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে বলেছিল, আমাকে একটু চেঞ্জ করার সময় দাও। কিন্তু ভাইয়া ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে পিছনে পুরুষাঙ্গ ঠেকিয়ে বারবার ঘষছিল। কষ্টে কান্না করে দেয় আপু। মেয়েটা চেয়েছিল স্বামী একবার হাসি মুখে পাশে বসবে, জিজ্ঞেস করবে এই বাড়িতে তার কেমন লাগছে। বাসার জন্য যেন মন খারাপ না করে, আগামী দিনগুলোর জন্য দু একটা কথা বলবে। মেয়েটা তার পরিবারকে ছেড়ে চলে এসেছে, তার অনুভূতিটা একবারও বোঝার চেষ্টাও করেনি। মেয়েটা চেয়েছিল স্বামী তাকে একবার বুকে জড়িয়ে ধরুক, অনেক ভালোবেসে স্পর্শ করুক। কিন্তু ছেলেটার তরস সইছিল না। মিশুর চোখে মুখে ফুটে উঠেছে বিতৃষ্ণা। মেঘালয় ওর মুখের দিকে একদৃষ্টে চেয়ে আছে। মিশু বলল, এটা কেমন ভালোবাসা মেঘমনি? বিয়ের অনেক দিন পেরিয়ে গেছে। এখন দিনের পর দিন আপু তার স্বামীর কাছে ধর্ষিত হয়। যে স্পর্শে কোনো ভালোবাসা নেই, সেটা তো ধর্ষণই। একটা মেয়ে চায় একটু আদর, একটু কেয়ারনেস, ভালোবাসাময় স্পর্শ। কিন্তু অনেকেরই আজকাল বিয়ের পরপরই প্রেম পালিয়ে যায়। কত অদ্ভুত না? শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই কি বিয়ে? মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, উহুম। বিয়ে মানে প্রেম। সবাই দায়িত্ব নিতে পারে, কিন্তু প্রেমিক কি আর সবাই হতে পারে? প্রেম করেই তো বিয়ে। ধুর। আজকাল প্রেম করে বিয়ে করা সহজ, কিন্তু বিয়ের পর প্রেম ধরে রাখাটা কঠিন। শুধুমাত্র বাবু খাইছ, একটু ঘোরাঘুরি, হাত ধরাধরি, চুমু খাওয়াকে প্রেম বলে? প্রেম হচ্ছে ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা। এটা সবার থাকে না। মিশু তাকালো মেঘালয়ের চোখের দিকে। ফিক করে হেসে বলল, ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা? দারুণ বলেছ তো। মেঘালয় বলল, প্রেম হচ্ছে একটা শক্তিশালী মানসিক ও শারীরিক আকর্ষণের নাম। কোনো প্রেমে শারীরিক সম্পর্কের পর মায়া কমে যায়। এদের ক্ষেত্রে মানসিক আকর্ষণ কম থাকে, এরা আলাদা হয়ে যায়। কোনো প্রেমে শারীরিক সম্পর্কের পর মায়া বেড়ে যায়,
এদেরকে বলে স্বামী স্ত্রী, আর এটা বেশিরভাগ সময় স্থায়ী হয়। যে প্রেমে মানসিক ও শারীরিক দুটোরই আকর্ষণ শক্তিশালী হয় তারা আজীবন সুখী হয়, আর এরা কখনো আলাদা হয় না। মিশু হুট করেই বলল, আমাদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক আকর্ষণ দুটোই শক্তিশালী। হেসে ফেলল মেঘালয়। বলল, এত কিছু বোঝো? বাব্বা! লজ্জা পেয়ে হাসল মিশু। মেঘালয়ের গলা ঝাপটে ধরে বলল, সত্যিই। আগে বুঝতাম না এটা, এখন বুঝি। আপনার থেকে দূরে থাকতে আমার কি যে কষ্ট হতো। আপনি যদি চুপচাপ আমার সামনে বসে থাকেন, আমার তাতেও প্রশান্তি। দেখার জন্য কি যে ছটফট লাগে। আমাদের ভালোবাসাটা পবিত্র, তাই এটার অনুভূতিগুলোও বিশুদ্ধ। আহ, হুট করে বিয়েটা হয়ে ভালোই হয়েছে দেখছি। অবশ্য বোরটা যদি মেঘালয় না হতো, আমি তো জানতামই না সুখ কি জিনিস। তাহলে যে অভিমান করে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, আর কখনো এরকম হবে না তো? না গো, হবে না। আমি তো কনফিউজড ছিলাম শেষ পর্যন্ত আপনার থেকে দূরে থাকতে পারবো কিনা। এত যে দেখতে ইচ্ছে করত। কথাটা বলেই মেঘালয়ের চোখে চোখ রাখল মিশু। এই চোখের দিকে তাকিয়ে থেকেই বাকি জীবনটা পার করে দেয়া সম্ভব। সত্যিই স্বামী স্ত্রী দুজনের মনে যদি একই সাথে একই রকমভাবে ভালোবাসা তৈরি হয়, এটার মতো সুখ বোধ হয় পৃথিবীর আর কোথাও থাকে না। মেঘালয় মিশুর আঙুলের ফাঁকে আঙুল রেখে বলল, একটা গুড নিউজ আছে। মিশু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি? তন্ময় সুস্থ হয়ে গেছে। আজকে ওকে দেখতে গিয়েছিলাম। চমকে উঠল মিশু। এই তন্ময়ের জন্যই এত ভুল বুঝাবুঝি, আবার সেই তন্ময়। অবাক হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। মেঘালয় বলল, তন্ময় কথা বলতে পারে। আমার সাথে ওর অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। ছেলেটা অনেক ভালো, বুঝলে। মিশু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, জানি। কিন্তু তুমি হসপিটালে যাও এটা জানতাম না। তুমি আমাকে এখনো কিছুই জানো না মিশমিশ। আমার কোনো শত্রু নেই। শত্রুদেরকে বন্ধুতে পরিণত করাটা আমার অভ্যেস। সেখানে তন্ময়কে ওই অবস্থায় ফেলে আসার পর আমি আর খোঁজ নিব না, এটা ভাবলে কি করে? মিশু অবাক হয়ে বলল, কি বলছেন? ম্যাম। আমি অনেকবার গিয়েছি ওকে দেখতে। কখনো তোমাকে বলিনি, কারণ ওর কথা তুললেই তুমি বিব্রত বোধ করবে। মেঘালয়কে জড়িয়ে ধরল মিশু। কেন যেন চোখে পানি এসে যাচ্ছে। এই মানুষটা এত ভালো কেন? ইস, সুখে মরে যেতে ইচ্ছে করছে। 66 সকালবেলা মিশুর ঘুম ভাঙল মেঘালয়ের ডাকে। চোখ পিটপিট করে জিজ্ঞেস করল, এত সকালে ডাকলেন যে? আম্মু উঠে নাস্তা বানাচ্ছে। তুমি গিয়ে একটু হেল্প করো। আচ্ছা। মিশু উঠতে উঠতে চুল বাঁধছিল। মেঘালয় মিষ্টি করে হেসে বলল, ঘুম থেকে ওঠার পর তোমাকে খুব মায়াবী লাগে। মিশু মাথাটা নিচু করে মেঘালয়ের কপালে একটা চুমু দিয়ে বলল, আমি যাচ্ছি। রান্নাঘরের আশেপাশে একটু ঘুরঘুর করবেন প্লিজ। মেঘালয় ভ্যাবাচেকা খেয়ে বলল, কেন? আপনি ঘুরঘুর করলে আমার আনন্দ হবে। হাসি পেল মেঘালয়ের। হাসি চেপে রেখে বলল, আচ্ছা যাও, আমি আসছি। মিশু ফ্রেশ হতে চলে গেল। মুচকি হাসল মেঘালয়। পাগলি একটা। এভাবে কেউ বলে? রান্নাঘরের আশেপাশে একটু ঘুরঘুর করবেন প্লিজ। ভেবে আরেক ঝলক হেসে নিল মেঘালয়। রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছে মেঘালয়। মহারানী মিশুর আজ্ঞা বলে কথা। মিশু আর চোখে দেখছে আর মুচকি হাসছে।
শাশুড়ি মায়ের সাথে রুটি বানাতে ব্যস্ত হয়ে পড়েছে ও। মিশু ঝটপট রুটি বেলছে। ওর হাতের গতি দেখে মা বললেন, বাব্বা, এত দ্রুতগতির রুটি কিভাবে বানাচ্ছ মিশমিশ? দেখো আবার যেন ছিঁড়ে না যায়। দেখুন আমি কত সুন্দর রুটি বানিয়েছি, একটাও কি ছিঁড়েছে? তা হয়নি বলে রাখলাম আর কি। রুটির দোকান ছিল নাকি তোমার? মিশু ক্ষেপে গিয়ে বলল, আমাকে আপনার রুটিওয়ালি মনে হচ্ছে? তা তো হচ্ছেই। এত দ্রুতগামী এক্সপ্রেসের মতো আপনি রুটি বানাচ্ছেন। মিশু চোখ রাঙিয়ে বলল, ইহো সুন্দরমত কাজ করলেও দোষ। যদি না পারতাম তখন তো বলতেন মেয়েটা কোনো কামেরই না। মা হেসে বললেন, আমি ওরকম বলতাম না মোটেও। ঠিক আছে বাবা, তুই রুটি বানা, আমি বানাই, আপনি ভাজুন। মিশুর কাজ আর কথার ধরন দেখে দরজার আড়াল থেকে হাসল মেঘালয়। একবার ওর দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিল মিশু। রুটি বানাতে বানাতে বলল, আমি প্রতিদিনই আম্মুর কাজে হেল্প করতাম বুঝলেন মা। আগে তো আম্মু সারাক্ষণ চেঁচাত, কিচ্ছু করিস না, শ্বশুরবাড়ি গেলে ডালি ডালি কথা আসবে। মা শব্দ করে হেসে বললেন, হুম, কাজ না পারলে তো ডালিতে কথাবার্তা ভর্তি করে পাঠাতাম। আম্মুর চাপে পড়ে অনেক কিছুই শেখা হয়ে গেছে। তাছাড়া রান্নাবান্নাটা আমি অনেক আগ্রহ নিয়ে করি, ভালো লাগে। হুম, অনেক কাজ করেছ, এবার রুমে যাও। মেঘের বোধহয় কিছু লাগবে। অনেকক্ষণ থেকে কিছু বলতে চাচ্ছে। না মা, ওর কিছুই লাগবে না, আমি জানি। তুমি কিভাবে জানো? মেঘ বারবার আসছে কিছু বলার জন্য। হয়তো আমাকে দেখে বলতে পারছে না। একটু যাও না, দেখো ওর কি দরকার। আরে ওর কিচ্ছু দরকার নেই। আমি জানি তো। আমিই তো ওনাকে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করতে বলেছি। শাশুড়ি মা হা হয়ে তাকালেন মিশুর দিকে। তারপর ফিক করে হেসে ফেললেন। মিশু নির্দ্বিধায় নিজের কাজ করে যেতে লাগল। লজ্জার কোনো বালাই নেই ওর মাঝে। যেন কিছুই বলেনি সে। মেঘালয় কথাটা শুনে লজ্জায় রুমে গিয়ে বসে আছে। মিশুর জ্ঞান বুদ্ধি কম নাকি লজ্জা কম বুঝতে পারে না ও। রুটিগুলো শেষ হওয়ার পর শাশুড়ি মা মিশুকে বললেন, আপাতত তোর কাজ শেষ। মিশু হাত ধুতে গিয়েও কি যেন ভেবে না ধুয়েই রুমের দিকে ছুটল। রুমে এসে দেখে মেঘালয় বিছানায় বসে ফোনে গেমস খেলছে। ও কাছে এসে ফোনটা কেড়ে নিয়ে পাশে সরিয়ে রাখল। তারপর মেঘালয়ের কোলের উপর বসে বলল, আপনি আর গেলেন না কেন? কাজ শেষ, অমনি এসে কোলের উপর বসে গেলে? আমার এখন এটাই কাজ। গেলেন না কেন আর? তুমি যা লজ্জায় ফেলে দিয়েছ, আবার কি করে যাই? তুমি এত নির্লজ্জ কেন? মিশু ক্ষেপে বলল, ছি, এভাবে বললেন? আমি ছোট মানুষ না? আমাকে কিউট করে বলবেন। কিউট করে আবার কিভাবে বলে? মিশু মেঘালয়ের মুখটা ধরে দুই গালে ময়দা লাগাতে লাগাতে বলল, মিশু, তুমি এত পিচ্ছি কেন? মেঘালয় হেসে বলল, ঢং করো? এত ঢং কই শিখছ শুনি? বেশি আদর পেলে মেয়েরা ঢঙ্গি হয়ে যায়, শাবনূরের মতো। তাই তো দেখছি। এখন আবার আমার গালে ময়দা লাগিয়ে দিচ্ছ কেন? মাত্র শাওয়ার নিয়ে আসলাম। মিশু মুচকি হেসে বলল, আপনি এত আনরোমান্টিক হলেন কবে? এইগুলো ময়দার মতো দেখতে হলে কি হবে? এইগুলা তো ময়দা না। কাজ করতে করতে আমি যতগুলো মিস করেছি, যতগুলো ভালোবাসা জমিয়েছি, এখন সেগুলো আপনার গালে লাগিয়ে দিলাম, বুঝেছেন? ওহ আচ্ছা। ধেত, কেমন যেন করছেন। আমার তো মনে হচ্ছে আর কয়েকদিন গেলে আমাকে আর আপনার ভালোই লাগবে না। মেঘালয় মিশুকে জড়িয়ে ধরে বলল,
পাগলি রে, মজা করছিলাম তো। তোকে ভালো না লেগে উপায় আছে? আমার কাছে তো প্রতিটা দিনই তোমাকে নতুন লাগে। সব সময় নতুনভাবে আবিষ্কার করি তোমায়। এই ভালোবাসায় আমার কোনো দিনও একঘেয়েমিতা আসবে না রে। তাই যেন হয়। মিশু মেঘালয়ের কোলে বসে ওকে জড়িয়ে ধরে রইল। মেঘালয় চোখ বন্ধ করে অনুভব করছে ওকে। মেয়েটা ধীরে ধীরে ওর সবটা দখল করে নিতে আরম্ভ করেছে। সদ্য প্রেমে পড়ার অনুভূতিগুলো বুঝি এরকমই হয়। মিশুর শরীর থেকে ঘামের একটা উন্মাদনাময় গন্ধ আসছে, যা চুম্বকের মতো আকর্ষণ করছে মেঘালয়কে। ও কাঁধে মুখ ডুবিয়ে সেই ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়েছে। ৬৭ ওয়েডিং প্ল্যানারের সাথে ঘুরে ঘুরে সাজসজ্জার কাজগুলো দেখছে মিশু। গায়ে হলুদের মঞ্চটা কেমন হবে সেটা নিজেই বলে দিল। রাতে বিয়ের শপিংয়ে বের হবে সবাই মিলে। আগামীকাল মিশু চলে যাবে নিজের বাসায়। যখন বিয়েবাড়ির ডেকোরেশন নিয়ে কোমর বেঁধে ব্যস্ত হয়ে পড়ল মিশু, এমন সময় একটা ফোন এলো। কথা বলা শেষ করে কিছুক্ষণের জন্য চোখের পলকও পড়ছিল না। সবকিছু যেন হঠাৎ করেই থেমে গেল। এমন একটা খবরে আজকে আনন্দের বদলে কষ্ট হচ্ছে। কি হবে এখন? মিশু যে স্কলারশিপের পরীক্ষাটা দিয়েছিল সেটা পেয়ে গেছে। এখন অভিভাবক সহ হাইকমিশনার অফিসে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। এমন একটা স্কলারশিপ পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। কিন্তু মিশুর পক্ষে এখন দেশের বাইরে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না। প্রথমত শ্বশুরবাড়ির লোকরা যেতেই দেবে না, আর দ্বিতীয়ত মেঘালয়ের থেকে দূরে গিয়ে দুজনের কেউই থাকতে পারবে না। চুপচাপ হয়ে মেঝেতে বসে রইল মিশু। শাশুড়ি মা এসে জিজ্ঞেস করলেন কোনো সমস্যা কিনা। মিশু কোনো উত্তর না দিয়ে ঠায় বসে রইল। মেঘালয় অফিস থেকে ফিরল বিকেলবেলা। মিশুকে আনমনা হয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল কেউ কিছু বলেছে কিনা। মিশু একবার মেঘালয়ের চোখের দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল। মেঘ কাছে এসে ওর হাতটা ধরে বলল, কি হয়েছে মিশু? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমার স্কলারশিপটা এসে গেছে। মেঘালয় চমকে উঠে মুচকি হেসে বলল, সেটা তো অনেক ভালো খবর। এভাবে মন খারাপ করে বসে থাকবা? আমি ওটা ক্যান্সেল করে দেব। সে কি? কেন? আমাকে দেশের বাইরে চলে যেতে হবে। আর এখন সেটা কোনোভাবেই সম্ভব না। মেঘালয় কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল। তারপর মিশুকে কাছে টেনে নিয়ে মৃদু স্বরে বলল, এত মন খারাপ করো না। যেহেতু সেটা এখন সম্ভব না, কাজেই মন খারাপ করে লাভ নেই। মিশু করুণ সুরে বলল, এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। বিয়েই একটা মেয়ের জীবনে সবকিছু নয়। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না। একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, সামাজিক কর্মকাণ্ডলতে নিজেকে জোড়াতাম। জীবন নিয়ে তো সবারই ভাবনা থাকে, তাই না বলুন? মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হুম। তাহলে এখন কি করতে চাচ্ছ? বাইরে যাবে? আমাকে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেয় সেটা আগে দেখি। ওদের ভার্সিটিগুলোতে গবেষণার সুযোগ অনেক বেশি। দেশের বাইরে গেলে বিশ্বের যে কোনো দেশে ঘোরাটা আমার জন্য সহজ হতো। তাছাড়া অন্য দেশের, অন্য সংস্কৃতির মানুষগুলোর সম্পর্কেও জানার সুযোগ পেতাম। আমার সাথে কি বিশ্বের সব দেশ ঘুরতে পারবে না? সবখানে আমি তোমাকে নিয়ে যাব। আর কোনো দেশ সম্পর্কে জানার জন্য সেখানকার মানুষদের সম্পর্কে কিছুদিন মিশলেই, একটু রিসার্চ করলেই জানা যায়। এর জন্য কয়েক বছর থাকতে হবে না। মিশু আর কিছু বলল না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল চুপচাপ। মেঘালয় ব্যাপারটা খেয়াল করে ওকে সান্ত্বনা দিয়ে বলল,
তুমি তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চেয়েছিলে তাই না? একটা ভালো ভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ো। আমরা একসাথে একটা সুন্দর সংসার গড়তে পারি। আর তোমার তো পড়াশোনা শেষ করে চাকরি করার প্রয়োজন নেই, আমি তো বলেছি বিজনেসের ব্যাপারে যা করতে হয় আমি হেল্প করব। তাছাড়া ফ্যাশন ডিজাইনার হওয়ার পর তুমি চাইলে নিজেরই একটা কোম্পানি খুলে ফেলতে পারো। তুমি ইউনিক ডিজাইন করতে পারলে আমাদের গার্মেন্টসের প্রোডাক্ট দেশে বিদেশে কতটা চাহিদার হবে ভাবতে পারো? সব দিক ভেবে আমি তোমাকে এটাই করতে বলবো। মিশু মাথাটা নিচু করে বলল, আপনার পরিবারের ক্রেডিট নিয়ে এগুলো করতে হবে আমায়। কিন্তু আমি চাইছিলাম নিজেই কিছু করে দেখাতে। আজব কথা বললে। আমার পরিবারের ক্রেডিটের কথা বলছো কেন? আমি তোমার আয়না, তোমার একটা সত্তা। আর আব্বু আম্মু তোমার বাবা মায়েরই মতো। এত কিছুর পরও তোমার নিজের চেষ্টায় কেন পড়াশোনা করতে হবে? স্কলারশিপ নিলে তো সরকারের টাকায় পড়তে হবে তাই না? সেটা আমার মেধাকে মূল্যায়ন করে। আজকে যদি বিয়েটা না হতো, আমি ঠিকই স্কলারশিপ নিয়েই পড়তে যেতাম। একটা বিয়েই জীবনের সবকিছু ওলট পালট করে দিল। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসল। তারপর টাই খুলতে খুলতে বলল, ওকে, তাহলে তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আমি তোমাকে শুধুমাত্র ভালোটাই সাজেস্ট করব। আমি আছি, ফেরেশতার মতো দুজন বাবা মা আছে, তবুও যদি দেশের বাইরে গিয়ে একা থাকাটা তোমার জন্য বেশি আনন্দের মনে হয় তাহলে যাও। আমার ফ্যামিলি তোমার সাথে রুড বিহেভ করলে অন্য কথা ছিল। তারা তোমাকে মৌনির মতো আপন করে নিয়েছে। আমি তোমাকে আর কিছুই বলবো না। সিদ্ধান্ত তোমার, যা ডিসিশন নেবে আমরা তাই মেনে নেব। তবুও কোনো দিনও যেন বলতে না পারো বিয়ের কারণে তোমার লাইফটা শেষ হয়ে গেছে। মিশুর চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের মেধাশক্তি দিয়ে অর্জিত একটা স্কলারশিপ পেলে ইচ্ছে তো করবেই সেটা গ্রহণ করতে। একান্তই নিজের মতো বাঁচতে চাওয়াটা প্রত্যেক মেয়েরই ইচ্ছে। আর এটাও সত্যি যে মেঘালয় আর ওর পরিবারকে ছেড়ে যাওয়াটাও নিতান্তই বোকামি হয়ে যাবে। মেঘালয় বলল, এখনই বললে বিয়েটা তোমার সবকিছু ওলট পালট করে দিয়েছে। বিয়ে না হলে তুমি অনেক কিছুই করতে পারতে। সারা জীবন এটাই বলবে হয়তো। মেয়েদের একটা স্বভাবগত অভ্যাস হচ্ছে, কোনো কিছু মনের মতো না হলেই ওরা বলবে, বিয়ের জন্য এটা হলো। বিয়েটা করে আমার লাইফটা শেষ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বিশ্বাস করি, বিয়েটা একটা মানুষের জীবন শেষ করে না, বরং একটা নতুন জীবন শুরু করে। আগের জীবনে আমাদের কোনো হাত ছিল না, বাবা মায়ের ইচ্ছামতো চলতে হয়েছে। কিন্তু বিয়ের পরের জীবনটা আমরা দুজন যেভাবে চাইব, ঠিক সেভাবেই চলবে। আমরা চাইলেই পৃথিবীর সবচেয়ে সুখী কাপল হতে পারি। মিশুর চোখে পানি টলমল করছে। এক ফোঁটা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মেঘালয় উঠে এসে ওর পাশে দাঁড়াল। হাতে ওর কোমরটা ধরে ওকে উঁচুতে তুলে ধরে জিভ দিয়ে চোখের জল শুষে নিয়ে বলল, আজীবন আমার সাথেই থাকিস। তোর চোখের জল কখনো মাটিতে পড়তে দিব না, পড়ার আগেই সে জল ওষ্ঠে তুলে নেব। মিশু নিশ্চুপ। এত কিছুর পরও কেন যেন মনে হচ্ছে মেঘালয়ের থেকে দূরে সরে যেতে হবে ওকে। বিয়েতে বারবার বাধা আসছে, হয়তো প্রকৃতি একসাথে থাকতে দেবে না। কিন্তু মেঘালয়ের কথাটাই কানে বাজতে লাগল, আজীবন আমার সাথেই থাকিস। তোর চোখের জল মাটিতে পড়ার আগেই ওষ্ঠে তুলে নিব। চোখের জল মাটিতে পড়ার আগেই ওষ্ঠে তুলে নেয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন। না চাইতেন রত্ন পেয়ে সেটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়ার মতো বোকামিটা মিশু অন্তত করবে না। মেঘালয় যে কঠিনভাবে ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মেছে,
সেটাকে তুচ্ছ করে দেখার সাধ্য ওর হবে না কখনোই। মিশু মেঘালয়ের বুকে মাথা রেখে অনবরত এসবই ভেবে চলেছে। মেঘালয় ওকে ছেড়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসি। মিশু কিছু বলল না। মেঘালয় বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে ভিজতে মিশুকে ডেকে বলল, এই টুকটুকির মা শুনছ? আমার গামছাটা দিয়ে যাইও তো বউ। মিশু তোয়ালে নিয়ে এসে দরজাটা টান দিতেই দেখল মেঘালয়ের পুরো শরীরে জলের ফোঁটা চিকমিক করছে। এতটা লোভনীয় লাগছে যে নিজেকে সামলে রাখা দায়। মুহূর্তেই ঘোরের মাঝে চলে গেল মিশু। মেঘালয় হাত বাড়িয়ে তোয়ালে নেয়ার ছলে মিশুর হাতটা একবার ছুঁয়ে দিল। আর্দ্র শীতল হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে মিশু মেঘালয়ের দিকে তাকাল। চোখাচোখি হয়ে যেতেই আর কিছু বলতে হল না। হাত বাড়িয়ে পুতুলের মতো তুলে ধরে মিশুকে বাথরুমের ভেতরে টেনে নিল মেঘালয়। ৬৮। স্নানের পর মিশুর চেহারায় একটা অনবদ্য স্নিগ্ধতা এসে ভর করে। ভেজা চুলগুলো চিবুকের পাশে দুলছে। মেঘালয় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে বলল, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। মিশু আর চোখে তাকিয়ে বলল, তারপর? অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে যমুনা ব্রিজে ট্রাকের উপর। বলেছিলাম আমি, এতদিন কোথায় ছিলেন? রংপুরের বনলতা সেন। মিশু হাসিতে গড়িয়ে পড়ে বলল, গল্পটা কিন্তু সেখানেই শুরু হয়েছিল। আমি যদি ছেলেমানুষি করে সেদিন জ্যোৎস্না দেখতে না চাইতাম তাহলে কিন্তু আজকের দিনটা আসত না। মাঝে মাঝে কিছু ভুল জীবনটাকে কিছু প্রাপ্তিই দেয়, তাই না? মিশু কিছু বলতে যাবে এমন সময় শাশুড়ি মা এসে দরজায় দাঁড়ালেন। পর্দার ওপাশ থেকে বললেন, আসবো মেঘ? মেঘালয় শোয়া অবস্থা থেকে উঠে বসতে বসতে বলল, হ্যাঁ আম্মু আসো। মা ভেতরে এসে বিছানায় মেঘালয়ের পাশে বসলেন। তারপর কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বললেন, দাড়ি বেশি বড় হয়ে যাচ্ছে, ছোট করে ফেলিস। আর তোর মামারা কালকে চলে আসবে। তোর নানুবাড়ির সবাই কালকেই এসে যাবে। অলরেডি সবার বাসায় কার্ড পৌঁছে গেছে। দুদিনের মধ্যেই দেখবি বাড়ি লোকজনে গিজগিজ করছে। মেঘালয় বলল, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। আজকে ফটোগ্রাফার আসার কথা ছিল। এসেছিল? না। শোন, মিশুকে তো রংপুরে চলে যেতে হবে। মেহমানরা এসে পাত্রীকে এখানেই দেখে সারপ্রাইজ নষ্ট হয়ে যাক সেটা চাচ্ছি না। আমরা গাড়ি নিয়ে গিয়ে আয়োজন করে ওকে নিয়ে আসব। আজকে শপিং শেষ হলে সকালে ওকে পাঠিয়ে দিই। মেঘালয় মিশুর দিকে তাকাল। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছে ওর। গতবার মিশু বাসায় চলে যাওয়ার পর তন্ময় গিয়ে হাজির হয়েছিল। এবার যেন কোনো ঝামেলা না হয়। মিশু হঠাৎ বলে উঠল, আমি হাইকমিশনার অফিস থেকে মিট করে আসি, তারপর বাড়ি যাই। মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কার সাথে মিট করবে? মিশু বলার আগেই মেঘালয় বলল, আম্মু, মিশুর স্কলারশিপটা এসে গেছে। ওকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। স্কলারশিপ নেবেই না যখন, তাহলে যাওয়ার কি দরকার আছে? মা ঝটপট বললেন, মানে কি? না যাওয়ার কি আছে? এত বড় একটা সুখবর তোরা আমাকে জানাসনি কেন? স্কলারশিপ কি ক্যান্সেল করে দেয়ার ব্যাপারে ভেবেছিস? মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। আমরা একসাথে থাকি, অযথা একা একা বাইরে গিয়ে করবেটা কি? মা তৎক্ষণাৎ বললেন, এসব কি মেঘ? মেয়েটা কষ্ট করে পরীক্ষা দিয়েছে, সিলেক্ট হয়েছে, এখন অবশ্যই ভাইভাতে যাবে। আর দেশের বাইরে কেন?
ওর ভালোর জন্য যদি মহাকাশে স্পেসশিপেও পাঠাতে হয় সেখানেও যাবে। মেঘালয় অবাক হয়ে বলল, মা তুমি এসব কি বলছো? মিশুকে বাইরে পাঠালে আমি একা একা, ওর তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাই না মা? মা বললেন, প্রয়োজন অবশ্যই আছে। একটা মেয়ে ভালো কোনো ইউনিভার্সিটিতে যাওয়া মানে গবেষণার ক্ষেত্রটা অনেক বড় হয়ে যাবে। অনেক কিছু জানার, দেখার, শেখার সুযোগ পাবে। এতে করে ওর জ্ঞান সমৃদ্ধ হবে, পাশাপাশি ক্রিয়েটিভ কিছু আবিষ্কার করেও ফেলতে পারে। সম্ভাবনা কোথায় লুকিয়ে আছে আমরা কেউ তো জানি না তাই না? মেঘালয় কি বলবে বুঝতে না পেরে বলল, কোনো শাশুড়ি চায় না তার ছেলের বউ পড়াশোনা করুক, চাকরি করুক কিংবা কোনো কিছুর সাথে যুক্ত হোক। সেখানে তুমি কিনা ওকে বাইরে পাঠাতে বলছো? আমি তথাকথিত শাশুড়িদের মতো নই। জ্ঞান অর্জনের জন্য তোকে মঙ্গলে পাঠাতে বললেও আমি পাঠাবো। যদি সেখান থেকে ফিরে নাও আসিস, আমার আফসোস থাকবে না। যদিও তুই আমার একমাত্র ছেলে। মিশু অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। একজন মহিলা একই সাথে একজন সুন্দর মেয়ে, একজন ভালো ডাক্তার, ভালো স্ত্রী, ভালো মা, আবার চিন্তাধারাও কত উন্নত। সত্যিই জ্ঞান বিজ্ঞানের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর কথাবার্তা সবসময়ই আলাদা হয়। আর চিন্তাধারাটাও সাধারণের বাইরে। মুগ্ধতার রেশ কাটতে চাইছে না মিশুর। মা মিশুকে বললেন, তুমি ভাইভা দিয়ে আসো। মেঘের কথায় কান দিও না। দেশের বাইরে যাবে কি যাবে না সেটা আমরা আলোচনা করে ঠিক করব। আগে দেখো তোমাকে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেয়। যাবে কি না পড়ে দেখা যাবে। আপাতত ভাইভাটা দিয়ে আসো, ইন্ডিয়া হাইকমিশনারের সাথে সাক্ষাতের একটা এক্সপেরিয়েন্স হোক। মিশু উঠে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আপনি অনেক স্মার্ট। হা 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 পাগলিটা। এখন রান্নাঘরে যা, গরুর মাংস মেরিনেট করে রাখবি। আমার মেঘের সাথে একটু কথা আছে। আমি কি থাকতে পারি না? না। প্রত্যেকের নিজস্ব কিছু ব্যাপার থাকে, যেগুলো রেস্ট্রিক্টেড দু একজন ছাড়া কাউকে বলা যায় না। সব কথা সবার সামনে বললে তো হবে না। মিশু হেসে বলল, আপনাকে মোটিভেশনাল স্পিকার মনে হচ্ছে। আমি বরং আপনাদের সাথেই থাকি। একজন অতিমানবীর সাথে থাকলে অনেক কিছুই জানা যাবে। মা হেসে বললেন, সে পরে দেখা যাবে। এখন বিদায় হতো। সাবধানে কাজ করবি। মিশু মাথা ঝাঁকিয়ে একটা দৌড় দিয়ে রান্নাঘরে চলে গেল। মা মেঘালয়ের দিকে তাকিয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথা বলা শুরু করলেন। মেঘালয়ের ব্যবসার অবস্থা খারাপ। সম্প্রতি যে শেয়ারগুলো কেনা হয়েছে সেগুলোতে লসের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ওই কোম্পানির প্রোডাক্ট হঠাৎ করেই বিক্রি কমে গেছে। অনেকগুলো টাকা ধরা খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মেঘালয় সব শুনে গালে হাত দিয়ে টেবিলের উপর হাত রাখল। তীক্ষ্ণ চোখে কিছু একটা চিন্তা করছে ও। মা কাছে এসে বললেন, যেটা বলার জন্য এসেছিলাম। সংশয় নামে এক ছেলে আমাকে কয়েকদিন থেকে ফলো করছে। যেখানেই যাচ্ছি, ওকে দেখছি। যদিও ও অনেক কেয়ারফুলি ফলো করে, কিন্তু আমার চোখে এড়ায়নি ব্যাপারটা। ছেলেটা কিডন্যাপড করতে চাচ্ছে নাকি অন্য কিছু ধান্ধা করছে আমি বুঝতে পারছি না। তোর বাবাকে বললে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলবে। তুই দেখ তো ব্যাপারটা। মেঘালয় মায়ের দিকে তাকিয়ে বলল, এই সংশয় আবার কে? বয়স কেমন? 25-26 হবে। আচ্ছা আমি দেখছি। কাল তোমাকে ফলো করে আমি যাব। আর কিছু বুঝতে পারো? না। তবে সংশয়ের চেহারার সাথে একজনের চেহারার খুব মিল। সেটা ভাবছি। কার? মা বললেন,
মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ার সময় এক ছেলে আমাকে খুব ডিস্টার্ব করত। তোর বাবা ওকে পাবলিক প্লেসে কান ধরিয়ে উঠবোস করানোর পর ছেলেটা আমার মুখে অ্যাসিড মারতে আসে। কিন্তু দুর্ভাগ্যক্রমে পাবলিক টের পেয়ে যায় আর কিছু আবাল ওর অ্যাসিড ওর গায়ে ঢেলে দেয়। ছেলেটা বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। এরপর আর কখনো ওকে দেখিনি। কিন্তু সংশয়ের চেহারার সাথে অদ্ভুত মিল আছে। তাই তোর বাবাকে জানাচ্ছি না। মেঘালয় চিন্তিত মুখে বলল, কাহিনীর জটিলতা আছে দেখছি। কালকেই দেখব, তুমি সাবধানে চলাফেরা করো। ডিউটি না থাকলে বাইরে যাওয়ার দরকার নাই। বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত থাকো, বাকিটা আমি দেখছি। কিন্তু আম্মু, ওর নাম সংশয় তুমি জানলে কি করে? ছেলেটা আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রোফাইল ঘেটে দেখলাম ওর নাম সবাই সংশয় বলছে। এই বয়সী ছেলে মায়ের মতো মহিলাকে ফলো করবে কি কারণে? ব্যাপারটা রহস্যজনক লাগছে। শতবর্ষী বৃদ্ধাকে যুবকেরা ধর্ষণ করছে। আর কি বলবো? মেঘালয় হঠাৎ মাকে ঝাপটে ধরে বলল, মা গো, এভাবে বলো না। মনে অনেক ক্ষোভ বুঝলি। তুই না হয় তোর ফ্যামিলিকে আগলে রাখলি, যাদেরকে আগলে রাখার কেউ নেই। সেসব মা মেয়েরা কি পথে ঘাটেই ধর্ষিতা হবে? একটা সময়ে ভাবতাম ডাক্তার হয়ে মানুষের সেবা করব। কিন্তু এখন মানুষের কর্মকাণ্ড দেখে এতটাই কষ্ট হয় যে ইচ্ছে করে দেশ ছেড়ে চলে যাই। এসব ভেবে কষ্ট পেও না আম্মু। যারা পরিবার থেকে শিক্ষা পায় না, তারা কারো কথায় ভালো হবার নয়। তুমি চিন্তা করো না। আচ্ছা, থাক, কাজ আছে। মেঘালয় করুণ সুরে বলল, মিশুকে কি বাইরে পাঠাতেই হবে মা? মা মেঘালয়ের মুখের দিকে তাকালেন। ছেলের মুখটা দেখে বড্ড মায়া লাগল ওনার। হাসার চেষ্টা করে বললেন, দেখা যাক। আগে দেখা করে আসুক। তোকে যেটা বললাম সেটা একটু দেখিস, আমি রান্নাঘরে যাই। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বের হয়ে গেলেন রুম থেকে। মেঘালয় গভীর চিন্তায় ডুবে গেল। একসাথে দুটো খারাপ খবর, ভেবেচিন্তে সমাধানে আসতে হবে। খারাপ সময়ের থেকেও কঠিন হচ্ছে এমন সময়ে নিজেকে শক্ত রাখাটা। 69 ঘুমিয়ে পড়েছে মিশু। মেঘালয় একটা বিষয়ে রিসার্চ করছিল। হঠাৎ চোখ ঘুরাতেই দেখল মিশু গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রেখে দিল মেঘালয়। তারপর নিচু হয়ে এগিয়ে এলো মিশুর দিকে। মিশুর বাহুতে হাত দিয়ে দেখল শরীরটা ঠান্ডা হয়ে গেছে। একটা কাঁথা টেনে নিয়ে ভেতরে ঢুকে পড়ল মেঘ। এক হাতে ভর দিয়ে উঁচু হয়ে মিশুর মুখের দিকে তাকিয়ে রইল হা করে। মিশু গভীর ঘুমে মগ্ন। চিবুকের উপর থেকে এক গোছা চুল সরিয়ে মিশুর গলায় মুখ ডুবিয়ে দিল মেঘালয়। এক স্নিগ্ধতায় ভরা সুগন্ধ মিশে আছে মেয়েটার শরীরে। মিশুর এক হাতের উপর নিজের হাত রেখে আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে দিল মেঘালয়। তারপর উপর হয়ে এসে মিশুর বুকের মাঝখানে মাথা রাখল। গেঞ্জির উপরেই মাথা ডুবিয়ে দুবার শ্বাস গ্রহণ করতেই চমকে উঠল মিশু। টের পেল মেঘালয় আঙুলের মাঝে আঙুল বেঁধে রেখেছে। ও আরেক হাতে মেঘালয়কে বুকে চেপে ধরল। ঘুমের ঘোরেই বলল, আমার কলিজার ভেতরে ঢুকে যাও প্লিজ, কেউ যেন আর আলাদা করতে না পারে। মেঘালয় মিশুকে শক্ত করে ঝাপটে ধরে বলল, কেউ আলাদা করবে না পাগলি। আমার ভয় হচ্ছে মেঘ, খুব ভয় হচ্ছে। মেঘালয় বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ল। মিশুকে বুকের উপর টেনে নিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, ভয় পেও না। আমি তো আছি সব সময়। আমি তোমাকে ছেড়ে দেশের বাইরে চলে যেতে পারবো না মেঘমনি। আমিও তোমাকে যেতে দিব না মিশুমণি।
আমাকে আগলে রাখো না প্লিজ। মিশুর মাথাটা বুকে চেপে ধরে চোখ বুজে রইল মেঘালয়। কিছুক্ষণ পর মিশু বলল, আমার খুব পা দুটো ব্যথা করছে। সে কি, কেন? জানি না, ব্যথা করছে হঠাৎ। কোথায় ব্যথা করছে? মিশু হাত দিয়ে দেখিয়ে দিল হাঁটুর নিচে। মেঘালয় মিশুকে শুইয়ে দিয়ে উঠে এসে লাইট নিভিয়ে দিল। তারপর বিছানায় মিশুর পায়ের কাছে বসে পা টেপার জন্য হাত বাড়াল। মিশু চমকে উঠে বলল, এই কি করছেন আপনি? তোমার না পা ব্যথা করছে? ধেত, সেজন্য টিপে দিতে হবে নাকি? শুয়ে পড়ুন তো। চুপচাপ ঘুমাও তুমি। আমি এক্ষুনি ব্যথা সারিয়ে দিচ্ছি। তুমি ঘুমিয়ে যাও। মিশু অনেক চেষ্টা করেও মেঘালয়কে সরাতে পারল না। মেঘ প্রথমে দুহাতে মালিশ করে দিল। তারপর প্লাজো তুলে আলতো করে চুমুতে ভরিয়ে দিল মিশুর দুই পা। বারবার শিহরিত হয়ে উঠতে লাগল মিশু। চোখ বেয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়তে লাগল। কিন্তু কেন কাঁদছে নিজেও জানে না মিশু। পরদিন সকালেই মিশুকে রংপুরের বাসে তুলে দিল মেঘালয়। গাড়িতে ওঠার সময় মিশু মেঘালয়ের হাত চেপে ধরে বলল, আমার একা একা যেতে ইচ্ছে করছে না। আপনি আমাকে রেখে আসুন না। মেঘালয়ের ও যেতে ইচ্ছে করছিল, কিন্তু সংশয়ের ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। ছেলেটা কেন মায়ের পিছনে লেগেছে দেখাটা জরুরি। যাওয়ার সময় বারবার করুণ চোখে মেঘালয়ের দিকে তাকাচ্ছিল মিশু। ও মোটেও একা যেতে চাচ্ছে না। মেঘালয় অনেক বুঝিয়ে পাঠিয়ে দিল ওকে। বাসে উঠে একবারও মেঘালয়ের দিকে তাকালো না মিশু। রাগ করে গাল ফুলিয়ে রইল। মেঘালয় ছুটে গিয়ে একগাদা আইসক্রিম নিয়ে এসে ওর কোলের উপর দিয়ে বলল, এগুলো খেও। আর মন খারাপ করে না পাগলিটা, আর তো মাত্র 2 দিনই। তারপর সারা জীবনের মতো সবসময় আমার সাথে সাথে রাখব। তবুও মিশু কোনো কথা বলল না। গাল ফুলিয়ে বসে রইল। বাস ছেড়ে দিল এমন সময়ে। মেঘালয় নেমে পড়ল বাস থেকে। জানালায় রাখা মিশুর হাতের দিকেই তাকিয়ে রইল মেঘালয়। মিশু অভিমান করে বসে আছে, একবারও তাকাচ্ছে না মেঘালয়ের দিকে। বাস অনেক দূর চলে আসার পর হঠাৎ একবার জানালা দিয়ে মাথা বের করে বাইরে তাকালো মিশু। কিন্তু তখন আর মেঘালয়কে দেখতে পেল না। বাস অনেক দূর চলে এসেছে। ইয়ারফোনে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে রইল মিশু। মনটা খুব খারাপ হয়ে গেছে। এবার একা একা একদমই যেতে ইচ্ছে করছিল না। মেঘালয়টা বুঝল না কিছুতেই। কান্না পেয়ে যাচ্ছে মিশুর। চোখ বন্ধ করে বসে রইল অনেকক্ষণ। হঠাৎ পাশের সিটে কারো বসার আওয়াজ পেয়ে চোখ মেলে তাকাল। এরপর দুজনেই অবাক। তন্ময়। তন্ময় নিজেও অবাক হয়ে মিশুর নাম উচ্চারণ করল। মিশুর চোখ এমনিতেই ছলছল করছিল। এখন তন্ময়কে দেখে মেজাজটা আরও বিতৃয়ঞ্চায় ভরে গেল। কোনো মতো নিজেকে সামলে নিয়ে মিশু বলল, তুমি এখানে কেন? তন্ময় কোনো উত্তর না দিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছে মিশুর দিকে। মিশু আবারও জিজ্ঞেস করল, তুমি আমার পাশে কেন? যাচ্ছ কোথায়? আমি একটু বগুড়ায় যাব, কাজ আছে। মিশু রেগে বলল, যাও। তো আমার পাশে কেন তুমি? কি আজব! আমি কি করে জানবো আমার পাশের সিটটাই তোমার? মেঘালয় জানে? কি? এই তুমি বগুড়া যাচ্ছ, তাও আবার আজকেই, আর আমার পাশেই বসেছ? আমার তো মনে হচ্ছে তুমি জেনে শুনে এখানে টিকিট কেটেছ। বাসে ওঠার সময় আমাদের দেখনি? তন্ময় ভ্যাবাচেকা খেয়ে বলল, আমি সত্যিই জানি না তুমি এখানে বসবে। আমার টিকিট তো আমি কাটিনি,
একটা ফ্রেন্ডকে বলেছিলাম। আর তুমি বাসে উঠেছ কোথায় তা তো জানি না, আমি মাত্র উঠলাম। মিশু রাগটা সামলে নিয়ে ইয়ারফোন খুলে চুপচাপ বসে রইল। কি কাকতালীয়ভাবে তন্ময়ের সাথে দেখা হয়ে গেল। তাও আবার সে পাশের সিটেই বসেছে। কোনো এক অদ্ভুত কারণে তন্ময়কে আজ খুব অসহ্য লাগছে। কয়েকদিন আগে ওর জন্যই মেঘালয় আর শাশুড়ি মায়ের সাথে ঝামেলা হয়েছিল মিশুর। তন্ময়কে অসহ্য লাগাটাই স্বাভাবিক। ইয়ারফোন কানে দিয়ে ফুল ভলিউমে গান ছেড়ে দিল মিশু। খুব অপ্রস্তুত বোধ করছে আজকে। অনেকক্ষণ কেটে যাওয়ার পর তন্ময় জিজ্ঞেস করল, আমার উপর রেগে আছো? মিশু শুনতে পায়নি কথাটা। তন্ময় হাত রাখল মিশুর হাতের উপর। শিউরি উঠে হাত সরিয়ে নিল মিশু। চমকে উঠে তাকালো তন্ময়ের দিকে। চোখাচোখি হতেই কিছুক্ষণের জন্য দৃষ্টি আটকে গেল মিশুর। তন্ময়ের দৃষ্টি কত শীতল। এ চোখে কোনো ভয় নেই, পাপ নেই, কোনো করুণা নেই। যেটা আছে সেটার নাম কান্না। বাবা মা সবাইকে হারিয়ে কতটা অসহায় হয়ে গেছে ছেলেটা। ওর চোখ জুড়ে আজকে শুধুই কান্না, হাহাকার। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মিশু। দৃষ্টি সরিয়ে নিল। তন্ময় বলল, কি হলো মিশু? মিশু মাথটা ঝেড়ে বলল, কিছু না। মাত্র কয়েকদিনেই তুমি অনেক চেঞ্জ হয়ে গেছ। একটা রিকোয়েস্ট করব? পুরোটা রাস্তা দয়া করে চুপচাপ থাকতে পারবা? চুপ করে গেল তন্ময়। ওর কিছু বলার মুখও নেই। কত দ্রুত হারিয়ে ফেলল মিশুকে। আর নিমেষেই অন্য কেউ আপন করেও নিল মেয়েটাকে। খারাপ কই, মেয়েটা তো অনেক সুখেই আছে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল তন্ময়। এদিকে মেঘালয় মাকে ফলো করে অফিস থেকে বেরিয়েছে মাত্র। সংশয়কে দেখেই বুঝতে অসুবিধা হল না ওর। মায়ের গাড়িটা আগে আর মেঘালয় পিছনে। কিছুদূর আসার পর হঠাৎ মায়ের গাড়ি বন্ধ হয়ে গেল। লোকজন ছুটে গেল সামনের দিকে। মেঘালয়ও গাড়ি থেকে নেমে ছুটে বাইরে এলো। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মেঘালয় ছুটে সামনে এসে দেখল একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে একটা বাইক উল্টে পড়ে আছে রাস্তায়। বাইকের উপর সেই সংশয় নামের ছেলেটা। মেঘালয় নিজেই আগে দৌড়ে এসে সংশয়কে টেনে তোলার চেষ্টা করল। সংশয়ের মাথা ফেটে রক্ত পড়ছে, মাথায় হেলমেট দেয়া ছিল না। মেঘালয় ওকে টেনে তুলেই কোলে নিয়ে এসে মায়ের গাড়িতে তুলে দিল। তারপর বলল, ওকে আগে হসপিটালে নিয়ে যাও। সংশয়ের মাথা ফেটে রক্ত পড়ছে, তবুও বর্ষা আহমেদকে দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। ঢোক গিলে তাকিয়ে রইল ওনার দিকে। মা সংশয়ের কাঁধটা নিজের কোলের উপর নিয়ে ড্রাইভারকে বললেন ফার্স্ট এইড বক্সটা দিতে। মুহূর্তের মধ্যেই প্রাথমিক চিকিৎসা শুরু করে দিলেন উনি। সংশয়ের অবস্থা যাকে বলে বাকরুদ্ধ হওয়া। ও যাকে ফলো করতে এসে আজ অ্যাক্সিডেন্ট করল, তিনি ইওকে গাড়িতে তুলে সেবা করছেন, আবার হাসপাতালেও নিচ্ছেন। কি অদ্ভুত ব্যাপার। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। রাস্তার লোকজন পাশে সরে গিয়ে গাড়িটাকে চলে যাওয়ার রাস্তা করে দিল। মেঘালয় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলল, কখন কোনো দুর্ঘটনা ঘটে যায় আমরা কেউই জানি না। এজন্যই বাইকে উঠলে সবসময় মাথায় হেলমেট পরা উচিত। একজন লোক বলল, হ্যাঁ, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ওনার কাছে জরিমানা দাবি করো। যে গাড়িটাকে আটক করা হয়েছে সেই গাড়ির ড্রাইভার বলে উঠল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। ওই বাইকটাই হঠাৎ সাইড চেঞ্জ করে এই সাইডে এসেছে আর আমার গাড়িতে ধাক্কা খেয়েছে। পুরোটা ওই বাইকের ছেলেটার কারণেই হয়েছে। লোকজন চিল্লাচিল্লি শুরু করে দিল। দু একজন আবার ড্রাইভারকে নির্দোষ ও বলল।
মধ্য থেকে এক লোক বলে উঠল, ড্রিভারের কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দেন। মেঘালয় অবস্থা দেখে বলল, ছেলেটার তেমন কোনো ক্ষতি হয়নি, তবুও ওকে হসপিটালে পাঠানো হয়েছে। এখন আপনারা যে যার কাজে যান। আমি নিজেও খেয়াল করেছি ছেলেটা আঁকাবাঁকাভাবে বাইক চালাচ্ছিল। লোকজন আর কেউ কিছু বলল না। সবাই চলে গেল যে যার মতো। মেঘালয় নিজের গাড়িতে এসে উঠল। তারপর চলে এলো মায়ের হাসপাতালে। আসামি নিজে থেকেই ধরা পড়েছে, আর ওকে ছাড়বে কে? ঘটনার নাড়িভুড়ি সব টেনে বের করবে মেঘালয়ে। 70। গাড়ি মোটামুটি ভালো গতিতেই এগোচ্ছিল। বাইপেলে ঢোকামাত্র শুরু হলো জ্যাম। মিশু ফুল ভলিউমে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। তন্ময় কোনো কথা না বলে একটানাভাবে ফেবুকিং করে যাচ্ছে। মিশুর ঘুম ভাঙলে দেখল গাড়ি এখনো ঢাকা ছাড়েনি, জ্যামেই আটকে আছে। চোখ কচলে ফোনটা বের করল মিশু। দেখল মেঘালয় অনেকবার কল দিয়েছে। ফোন সাইলেন্ট করা ছিল বলে বুঝতে পারেনি ও। কল ব্যাক করা মাত্র মেঘালয় রিসিভ করে বলল, ঘুমাচ্ছিলে? রাগ কমেনি তোমার? উহু, ঘুমাচ্ছিলাম। আচ্ছা। শরীর কেমন লাগছে? অনেক ভালো, কিন্তু বাস এখনো জ্যামে আটকে আছে। ঢাকা ছাড়তে পারিনি এখনো। তোমাকে গাড়িতে পাঠানো দরকার ছিল, কিন্তু ড্রিভারের অনেক কাজ এখন, বোঝোই তো। বিয়ে বাড়ির কত ঝামেলা। আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি সময়মত লাঞ্চ করে নেবেন। মিশু, আমি একটা ঝামেলায় আছি। সংশয়? কিসের সংশয়? তোমাকে পরে বলবো সবকিছু। এখন একটু রাখি। মিশু আচ্ছা বলে ফোনটা ব্যাগে রেখে দিল। পানির পিপাসা পেয়েছে খুব, কিন্তু পানি রাখা আছে ব্যাগে আর ব্যাগ মাথার উপরে। ওটা নিতে হলে সিট থেকে বের হতে হবে। মিশু উঠে দাঁড়ালে তন্ময় জিজ্ঞেস করল, কোনো সমস্যা? আমার ব্যাগটা নিতে হবে। আমি দিচ্ছি। ব্যাগ নামিয়ে দিল তন্ময়। মিশু ব্যাগ থেকে চিপস, কেক ও পানির বোতল বের করে নিল। গাড়িতে ওঠার সময় একগাদা খাবার কিনে দিয়েছিল মেঘালয়ে। তন্ময় আবারও ব্যাগটা উপরে রেখে সিটে বসে পড়ল। মিশু কেকের প্যাকেট খুলে এক পিস কেক বের করে কামড় দিল। খেতে খেতে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। পুরো কেক শেষ করে ঢোক ঢোক করে পানি খেল। পানি খাওয়ার সময় গাড়ি ব্রেক কষতেই খানিকটা পানি জামার ভেতর ঢুকে গেল মিশুর। তন্ময় ওর মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। মিশুরও হাসি পেয়ে গেল। বোতলটা সামনে রেখে চিপসের প্যাকেট খুলে টুকটুক করে খেতে আরম্ভ করল। তন্ময় কোনো কথা বলছে না। গাড়ির জ্যাম ছেড়ে দিয়েছে দেখে আনন্দে লাফিয়ে উঠল মিশু। তন্ময় মুচকি হাসল। মিশু চিপস খেতে খেতে আবারও ইয়ারফোন ঢুকিয়ে দিল ও কানে। মাথা দুলাতে দুলাতে চিপস খেতে লাগল কুড়মুড় করে। কানে গান বাজছে, বাদরি কি দুলহানিয়া। গানের তালে তালে মাথা দোলাচ্ছে মিশু। গাড়ি ছুটেছে সাইসাই করে। জানালা দিয়ে বাতাস আসছে, বাতাসে চুল উড়ছে মিশুর। মেঘালয় ওকে এসি গাড়িতে তুলে দিতে চেয়েছিল, কিন্তু জানালা দিয়ে বাতাস আসাটাকেই মিশুর বেশি পছন্দ বলে এসি গাড়িতে ওঠেনি ও। চিপস খাওয়া শেষ হলে খোসাটাকে সামনের সিটের পিছনের ঝুড়িতে রেখে দিল। তারপর বলল, এখন কি খাই? তন্ময় ওর দিকে তাকিয়ে জানতে চাইল, কিছু বললে? মিশু ইয়ারফোন খুলে মুখ বাঁকা করে বলল, না। ভালো করে বলো। মুখ বাঁকা করছো কেন? আমার সাথে কি কখনো তোমার শত্রুতা ছিল? ছিল। তুমি আমার 1000 জনমের শত্রু। 1000 বার জন্ম নিলেও কি তুমি মেঘালয়কেই বিয়ে করবা?
100 বার করব। 1000 বার জন্ম নিয়ে 100 বার ওকে বিয়ে করবা। বাকি 900 বার কাকে করবা? মিশু মুখটা বাঁকা করে চোখ পাকিয়ে বলল, চুপচাপ বসে থাকো। এত প্যাচাল পারো কেন? ওহ সরি। তোমার পাশে বসে থাকলে আপনা আপনি মুখ দিয়ে ক্যাসেটের মতো আওয়াজ বের হয়। মিশু আবারও ইয়ারফোন কানে দিল। অযথা কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তন্ময় যে ওর পাশেই বসেছে সেটা মেঘালয়কে জানানো দরকার। কিন্তু মেঘ কি এটাকে সহজভাবে নিতে পারবে? যদি দুশ্চিন্তায় পড়ে যায়? ভাবতে ভাবতে মেঘালয়কে কল দিল মিশু। দুবার রিং হলো কিন্তু রিসিভ করল না। হয়তো কোনো ঝামেলায় আছে। এদিকে তন্ময়ের কথাটা ওকে জানাতে না পারলে শান্তি লাগবে না মিশুর। আবার এটাও মনে হচ্ছে মেঘালয়কে না জানিয়ে জার্নিটা শেষ করাই যায়। ওকে বললে অযথা দুশ্চিন্তা করবে, তার চেয়ে বরং কোনো কথা না বলে চুপচাপ জার্নিটা শেষ করে ফেললেই হয়। বিয়েটা ভালোভাবে হয়ে যাক, এরপর একদিন বুঝিয়ে বললেই হবে। চোখ বন্ধ করে এসবই ভাবছিল মিশু। জানালা দিয়ে শো শো করে বাতাস আছে। চোখ তুলে বাইরে তাকানোর চেষ্টা করল ও। তলপেট খামচি ধরে আছে, একবার ওয়াশরুমে যাওয়া দরকার। কিন্তু বগুড়ার আগে বাস কোথাও ব্রেক দেবে বলে মনে হয় না। পেট চেপে ধরে বসে রইল মিশু। অনেকক্ষণ কেটে যাওয়ার পর মিশু আর থাকতে পারছে না, এবার ওয়াশরুমে যেতেই হবে। এদিকে গাড়ি আগাচ্ছে খুব ধীরে ধীরে। একটু পরপরই জ্যামে আটকে যাচ্ছে। বগুড়া পৌঁছাতে আজকে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু এতক্ষণ পেট চেপে ধরে বসে থাকাটা কষ্টকর। মিশুর মুখ দেখে তন্ময় হয়তো আন্দাজ করেছে কিছু। ও জানতে চাইল, কোনো সমস্যা? আমি ওয়াশরুমে যেতাম। তন্ময় কি যেন ভাবল। তারপর জানালা দিয়ে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করল এখন কোথায় আছে। মিশু মুখ বিকৃত করে বলল, গাড়িটা এদিকে কোথাও ব্রেক দিতে পারে না? খুব কষ্ট হচ্ছে? আবার জিজ্ঞেস করে কষ্ট হচ্ছে কিনা। মূত্রথলির প্রেসার কমাতে হবে বাবা। গাড়িটা থামবে কখন? তন্ময় চিন্তায় পড়ে গেল। মেয়েটার কষ্ট হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে ওকে দেখে। কিন্তু বাস থামবে বগুড়ায় গিয়ে। এখনো কয়েক ঘন্টা লাগতে পারে। মেয়েটা এতক্ষণ সহ্য করবে কি করে? বাধ্য হয়ে উঠে এলো তন্ময়। বাসের ড্রাইভারের পাশে বসে ওনাকে বলল, গাড়িটা সামনে কোনো রেস্টুরেন্ট দেখে থামাবেন। ড্রাইভার অবাক হয়ে তন্ময়ের দিকে একবার তাকালো। সুপারভাইজার এসে জিজ্ঞেস করল, কোনো সমস্যা আপনার? তন্ময় বলল, গাড়িটা সামনে কোথাও দাঁড় করাবেন, একজন মহিলা ওয়াশরুমে যাবেন। না না, গাড়ি কোথাও দাঁড় করানো যাবে না। এইমাত্র রাস্তাটা ফাঁকা পেলাম, সোজা চলে যাব। একেবারে বগুড়ায় গিয়ে বাস ব্রেক হবে, এর আগে হবে না। তন্ময় রেগে উঠে এসে বলল, বাস চালানোর সময় ঠিকই দু জায়গায় দাঁড় করিয়ে তোমরা পুরুষরা গাড়ি থেকে নেমে প্রস্রাব করতে বসো। এজন্য বোঝো না একটা মেয়েরও সমস্যা হতে পারে। হয় বাস থামাবা, আর নয়তো আমি বাস থামিয়ে দিব। থামাও বলছি। তন্ময়ের রাগ দেখে ড্রাইভার বাস থামাতে বাধ্য হল। সকল যাত্রী মাথা তুলে তাকালো সামনের দিকে। সবার চোখে কৌতূহল। মিশু একবার তাকিয়েই বুঝে গেছে কাহিনী কি। বাস ড্রাইভার তন্ময়ের দিকে তাকিয়ে বলল, ভাই চিল্লাচিল্লির দরকার নাই। গাড়ি থামিয়েছি, কেউ ওয়াশরুমে যাবে নিয়ে যান আপনি। তন্ময় সিটের কাছে এসে মিশুকে বলল, আসো আমার সাথে। তারপর বাসের দরজায় এসে ড্রাইভারকে বলল, আবার আমাদেরকে রেখেই বাস ছেড়ে দিও না। নইলে কিন্তু সারা জীবনের মতো আপনার বাস চালানো বন্ধ করে দিব। সুপারভাইজার বিরক্ত হচ্ছে, সাথে ক্ষোভ নিয়ে তাকাচ্ছে।
কিন্তু ড্রাইভার কিছু বলছে না। সে জানে যাত্রীরা চাইলেই অনেক কিছু করতে পারে। চুপচাপ বাস থামিয়ে বসে আছে। তন্ময় মিশুকে নিয়ে নেমে গেলে আরও কয়েকজন লোক ওনাদের স্ত্রীকে নিয়ে নেমে আসলো। সবাই বলছিল বাসটা ব্রেক দিয়ে ভালোই করেছে। জ্যামে 3 ঘন্টা আটকে থাকার পর বাস ছেড়েছে। যাত্রীরা তো আর যন্ত্র নয়। মিশু ফ্রেশ হয়ে এসে তন্ময়ের দিকে তাকিয়ে হেসে ফেলল। তন্ময় বলল, হাসছ কেন আবার? তোমার রাগ দেখে। ড্রাইভার যা ভয় পেয়েছে বাবা। তুমি এখন খুশি? থ্যাঙ্কস। বাসের আরও কয়েকজন যাত্রী এসে ধন্যবাদ জানালো তন্ময়কে। তন্ময় প্রসন্ন হাসি ফিরিয়ে দিল। তন্ময় মিশুকে বাসে উঠতে বলে নিজে দোকানে গিয়ে কিছু খাবার কিনে নিল। সবাই এসে বাসে উঠলে বাস চলতে শুরু করল আবারও। মিশু হেসেই খুন হয়ে যাচ্ছে। তন্ময়ের আচরণের কারণে এখনো হাসি থামছে না ওর। এমন সময় ফোনটা বেজে উঠল। মেঘালয় ফোন করেছে। মিশু রিসিভ করে হাসতেই লাগল। মেঘালয় হেসে বলল, এই পাগলি, হাসছ কেন এভাবে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? আমি তোমার উপর রাগ করি না কখনো। বলো। আমার পাশের সিটে না তন্ময় বসেছে, ও বগুড়ায় যাবে। কি অদ্ভুত ব্যাপার, আমার পাশের সিটটাই ওর হলো। জানি। মানে? কিভাবে জানো? তন্ময় ফোন করে বলেছে আমাকে। মিশু চমকে তাকালো তন্ময়ের দিকে। চোখাচোখি হয়ে গেল দুজনাতে। তন্ময় মেঘালয়কে ফোনে জানিয়েও দিয়েছে। অদ্ভুত। মেঘালয় বলল, তন্ময়ের অসুস্থতার সময়ে প্রায় ছুটে গেছি হসপিটালে। দুজন নার্সকে বলে দিয়েছিলাম সার্বক্ষণিক ওর খেয়াল রাখতে। এখন ও আমাকে অনেক রেসপেক্ট করে মিশু। বাসে উঠেই তুমি ঘুমিয়ে পড়েছিলে, তখন তন্ময় আমাকে ফোনে জানিয়েছে। মিশু আর কিছু বলল না। শত্রুতার বদলে বন্ধুত্ব দেখে ওর অবাক লাগছে। কেবলমাত্র মেঘালয় বলেই এটা সম্ভব হয়েছে। মেঘালয়ের সাথে মিশুর চরিত্রের ও অদ্ভুত মিল। আল্লাহ তাআলা দুজনকে দুজনের জন্যই সৃষ্টি করেছেন। মেঘালয় বলল, তুমি টেনশন করো না, সাবধানে যেও। মিশু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা হড়বড় করে বলে দিল মেঘালয়কে। বলতে বলতে খিলখিল করে হাসছিল। সবটা শুনে মেঘালয় মনেমনে ধন্যবাদ জানালো তন্ময়কে। তারপর টুকটাক কথা সেরে ফোন রেখে দিল। মিশু সহজ হওয়ার চেষ্টা করল তন্ময়ের সাথে। মেঘালয় বলে দিয়েছে সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে। ওয়েডিং প্রোগ্রামে আসার জন্য দাওয়াত করে বলেছে। তবুও আগ বাড়িয়ে কথা না বলে চুপ করে রইল মিশু। তন্ময় চিপস বের করে মিশুর দিকে এগিয়ে দিল। প্যাকেটে হাত ঢুকিয়ে চিপস নিয়ে মিশু বলল, থ্যাঙ্কস। মেঘকে ফোন করে বলে দিয়েছ বলে আরেকবার থ্যাঙ্কস। তুমি বলতে হয়তো আনিজি ফিল করবে তাই আমি বলে দিলাম। তুমি সব দিক থেকেই অনেক ভালো তন্ময়। শুধু শুধু কি? কিছু না। জানি। শুধু তোমাকে অপমান করে ফিরিয়ে দেয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তাই না? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, হুম ছিল। এসব নিয়ে কথা না বলাই ভালো হবে। তো এখন কি করবে বলে ভেবেছ? পড়াশোনা কিংবা চাকরি? আমার জীবনের মোড়টাই ঘুরে গেছে মিশু। বাবা নেই, মা নেই, ভাই বোন নেই। একেবারে একা একা বেঁচে থেকে কি করব? আপনজন বলে তো কেউ নেই আমার। একমাত্র তুমি ছিলে, তোমাকেও তো আর কোনো দিনও পাব না। কার জন্য পড়াশোনা বা চাকরি করব বলো তো? মিশু নিশ্চুপ হয়ে শুনল। তন্ময়ের কথা শেষ হওয়ার পর বলল,
নিজের জন্য বাঁচো তন্ময়। যা হারিয়েছ এগুলো একটাও আর ফিরে পাওয়ার মতো নয়। নিজেকে গুছিয়ে নাও, জীবনটাকে নতুনভাবে শুরু করো। তোমার জীবনটা তো তুমি নতুনভাবে শুরু করেছ, কিন্তু আমার জীবনে তো সব একেবারে শেষ হয়ে গেছে। এখানে শুরু করার মতো আর কিছুই নেই। এটা ভুল ধারণা তন্ময়। সবকিছু শেষ থেকেও শুরু করা যায়। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো। আঙ্কেল যা কিছু রেখে গেছেন সব দেখাশোনা করো। তোমার লাইফে আবার কেউ আসবে, তাকে নিয়ে একটা নতুন জীবন সাজাতে হবে। তন্ময় হাসার চেষ্টা করে বলল, তোমার পরে কাউকে নিয়ে ভাবাটা আমার পক্ষে সম্ভব নয় মিশু। আমি একেবারে কোমায় চলে যাচ্ছিলাম, তখনও প্রতি মুহূর্তে আমার আত্মাটা তোমার জন্য ছটফট করেছে। তোমার প্রতি আমার যে ভালোবাসাটা আছে এটা আজীবন থাকুক। মরতে চেয়েছিলাম, কিন্তু সেটাও তোমরা হতে দিল না। তোমাকে ভালোবেসেই বাকিটা জীবন কেটে যাক। মিশুর অপ্রস্তুত লাগছে, কিন্তু এই মুহূর্তে কথাটা এড়িয়ে যেতেও পারছে না। ও বলল, আমাকে ভালোবেসে গেলেও বিনিময়ে এখন কিছুই পাবে না। বিয়েটা না হলে আমি নির্দ্বিধায় তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু আমার এখন কিছুই করার নেই। তন্ময় একবার তাকালো মিশুর মুখের দিকে। খুব মায়া লাগল ওর। এই 1 মাসেই মিশুর ফিটনেস, চেহারার উজ্জ্বলতা সবকিছু বেড়ে গেছে। ত্বকে লাবণ্যময়তা বৃদ্ধি পেয়েছে। মিশুকে দেখলেই এখন ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। এই মেয়েটাকে কিভাবে ছাড়তে পেরেছিল সেটা ভাবতে পারছে না তন্ময়। ভাবলেই নিজেকে নিজেই মেরে ফেলতে ইচ্ছে করে। কেউ আর কোনো কথা বলল না। অনেকটা পথ কেটে গেল এভাবেই। মিশু ইয়ারফোন কানে গুজে দিয়ে বসে রইল চুপ করে। তন্ময়ও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। এখন নিজের মুখটাও মিশুকে দেখাতে ইচ্ছে করছে না ওর। বাস যমুনা নদী ক্রস করার সময় মিশু উৎফুল্ল হয়ে উঠছিল। এই জায়গাটায় মেঘালয়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। হাত ধরে সেতু দেখানো, নতুন এক থ্রিল উপহার দেয়া, গাড়ি থেকে লাফ দেয়া, ট্রাকে ওঠা সবকিছু ভাবলে দিনটাকে আবারও ফিরে পেতে ইচ্ছে করে। মিশুর অদ্ভুত লাগছে একটা জিনিস ভেবে, সেই রাতে ওর মরে যেতে ইচ্ছে করছিল খুব। সুইসাইড করতে চাইছিল বারবার করে। মেঘালয় ওকে কত কিছু বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছিল। তন্ময়কে ফোন করে দেখেছিল নাম্বার ব্ল্যাকলিস্টে রাখা। মিশু সেদিন প্রচুর কেঁদেছিল। অথচ আজ আবারও সেই একই জায়গায় তন্ময়ের সাথেই যাচ্ছে ও। আর তন্ময় এখন ঠিক একইভাবে মিশুকে চাচ্ছে, কিন্তু পাশাপাশি বসে থাকার পরও মিশু আজ অন্য কারো। যার জন্য মিশুর মরে যেতে ইচ্ছে করছিল, সেই মানুষটা ওর জন্যই মতে বসেছিল। কি অদ্ভুত নিয়ম জগতের। ভাবতে ভাবতে সময় পেরিয়ে যাচ্ছে। বাসও চলছে দ্রুত গতিতে। বাকি পথটা কেউ কোনো কথা বলল না। দেখতে দেখতে বগুড়ার কাছাকাছি চলে এলো বাস। বিকেল পেরিয়ে এসেছে, কিছুক্ষণ পরেই সন্ধে নামবে। বগুড়ায় পৌঁছালেই নেমে যাবে তন্ময়। ও ভাবছিল শেষবারের মতো মিশুর সাথে আর কোনো কথাই হলো না। কিছু একটা বলতে যাবে এমন সময় হঠাৎ কি ঘটে গেল বোঝা গেল না। বাসটা অনেক দূর উপরে উঠে প্রকট শব্দ করে থেমে গেল। বাসের যাত্রীরা সামনের সিটের সাথে ধাক্কা খেল এসে। মিশুও টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। তন্ময় দুহাতে ঝাপটে ধরল ওকে। চলবে।